এ যুগের কাছে কি হাস্যকরই ছিল সেকালের সেই জলো জলো প্রেম ভালোবাসা। অনামিকা দেবী সেই বহু যুগের ওপার থেকে ভেসে আসা আষাঢ়ের দিকে তাকিয়ে প্রায় হেসে উঠেছিলেন। এখনকার মেয়েরা যদি বকুলের কাহিনী শোনে, স্রেফ বলবে, শ্রীমতী বকুলমালা তোমাকে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত। তুমি কি না তোমার প্রেমপাত্তরের প্রিয়ার রূপে গুণে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে বসলে? তার সেই রূপসী প্রিয়া যখন বলল, তোমার ওপর ঈর্ষা হবে কেন ভাই? ও তোমায় এত ভালোবাসে বলেই তো আমারও তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। তোমার সঙ্গে আমি বন্ধু পাতালাম আজ থেকে। তুমি তখন একেবারে বিগলিত হয়ে বন্ধুত্বের শপথ নিয়ে বসলে। নির্মল নামের সেই ভাবপ্রবণ ছেলেটা না হয় প্রথম ঝোঁকে নতুন বউয়ের কাছে অনিষ্ট হয়েছে, প্রথম ভালোবাসার বড়াই করে কাব্যি করেছে, কিন্তু তুমি সেই ফাঁদে ধরা দিলে কি করে? বেশ তো বলেছিলে। বেশি গল্প উপন্যাস পড়েই এই ঢং হয়েছে নির্মলদার। দেবদাস হতে ইচ্ছে হচ্ছে, শেখর হতে ইচ্ছে হচ্ছে, তাই তিলকে তাল করে তোমার কাছে হিরো হয়েছে। বেশ তো বলেছিলে। এই সব আজে বাজে কতকগুলো কথা তোমার মাথায় ঢুকিয়ে দিলে নির্মলদার কি ইষ্টসিদ্ধি হলো জানি নে বাবা। বাজে কথায় কান দিও না। বলেছিলে সংসার জায়গাটা স্রেফ বাস্তব, বুঝলে বউ ঠাকরুন? ওসব কাব্যি টাব্যি চলে না, বিশেষ করে যেটা প্রবল প্রতাপ শ্রীমতী জেঠিমার সংসার। তারপর হঠাৎ তবে ওই মেয়েটার কোমল করপল্লবখানা হাতে ধরে স্তব্ধ হয়ে বসে রইলে কেন অনেকখানি সময়? কেন তারপর আস্তে নিঃশ্বাস ফেলে বললে, আচ্ছা বন্ধুত্বই পাতালাম? তার মানে তোমার সব গর্ব ধূলিসাৎ হলো? তুমি ধরা দিলে? একটি সরল পবিত্রতা, একটি ভালোবাসার হৃদয়, একটি হিংসা শূন্য, অহংকার শূন্য নির্মল মন অনেক কিছুই বদলে দিতে পারে বই কি। সকল গর্ব চূর্ণ করে দিয়ে একেবারে জয় করে নিতে পারে সে। বকুলও বিজিত হলো। মাধুরী নামের মেয়েটার ওই অদ্ভুত জীবন দর্শন বকুলকে আকৃষ্ট করল, আবিষ্ট করল। তোমার আর আমার দুজনেরই ভালোবাসার পাত্র যখন একই লোক, তখন আমাদের মতো আপনজনার কে আছে বল ভাই? তুমিও ওর মঙ্গল চাইবে, আমিও ওর মঙ্গল চাইব। বিরোধ তবে আসবে কোনখান দিয়ে? এই হচ্ছে মাধুরী বউয়ের জীবন দর্শন। 16 আনা অধিকারের দাবি নিয়ে রাজরাজেশ্বরী হয়ে এসে ঢুকেছিল সে। তবু বলেছিল, তোমার কাছে যে ভাই আমার অপরাধের শেষ নেই, সর্বদাই মনে হবে কিনা বিনা দাবিতে জোর করে দখল করে বসে আছি আমি। বকুল হেসেছিল, বলেছিল, তোমার মতন এরকম ধর্মনিষ্ঠ মহামানবী সংসারে 2-4টে থাকলে সংসার স্বর্গ হয়ে যেত ভাই বউ ঠাকরুন। নেই, তাই মর্তভূমি পড়ে আছে। অবশ্য ঠিক সেই দিনই এত কথা হয়নি। সেদিন শুধু স্তব্ধতার পালা ছিল। দিনে দিনে কথা উঠেছে জমে। তুচ্ছতার গ্লানি, বঞ্চনার দাহ সব দূর হয়ে গিয়ে মন উঠেছে অন্য এক অনুভূতিতে কানায় কানায় ভরে। আর সেই ভরা মানে নির্মল নামের মেরুদণ্ডহীন ছেলেটার ওপর আর রাগ বিরক্তি পুষে রাখতে পারেনি, খাড়া রাখতে পারেনি নিজের মধ্যেকার সেই ঔদাসীন্যের বোবা দেওয়ালটাকে, যেটাকে বকুল নির্মলের সামনে থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করে গেঁথেছিল। পারেনি, বরং মমতাই জমা হয়েছে তার জন্য। তবে
সেদিন নয়, যেদিন সেই মাধুরী বউয়ের হাতে হাত রেখে বন্ধুত্বের সংকল্প নিচ্ছিল, সেদিন দেওয়ালটাকে বরং বেশি মজবুত করার চেষ্টা করেছিল। কাকিমা কোথায় যেন কোন কাজে ভেসে গিয়েছিলেন। একটু পরে নির্মল এসে দরজায় দাঁড়িয়েছিল। নিজে থেকে আসবার সাহস হতো না নির্মলের, কারণ এ ঘরে তার দুটো অপরাধের বোঝা, অথবা দুটো আতঙ্কের বস্তু। তাই ঘরে ঢুকতে ইতস্তত করেছিল। বকুল যদি দেখে নির্মল নতুন বউয়ের ধারে কাছে ঘুরঘুর করছে, নিশ্চয়ই বকুল ঘৃণায় ধিক্কারে ব্যঙ্গ হাসি হেসে উঠবে। আর জেঠিমা যদি দেখেন হতভাগা গাধাটা বিয়ের পরও ওই পাজি মেয়েটার আনাচে কানাচে ঘুরছে, রসাতল করে ছাড়বেন। বউয়ের কাছে না, বউয়ের জন্যে ভয় নেই নির্মলের। বউয়ের কাছে তো নিজেকে উদ্ঘাটিত করেছে সে, বলেছে তার কাছে আবাল্যের ব্যাকুলতার ইতিহাস, বলেছে ওকে ভুলতে আমার সময় লাগবে, তুমি আমায় ক্ষমা করো। বউ তখন অদ্ভুত আশ্চর্য একটা কথা বলেছিল, তুমি যদি ওকে ভুলে যাও তাহলেই বরং তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। মনে করব তুমি একটা অসার মানুষ। তুমি আমার দুঃখ বুঝতে পারছো মাধুরী? চোখ দিয়ে জল পড়েছিল ওর। মাধুরী বলেছিল, মানুষের প্রাণ থাকলেই মানুষের দুঃখ বোঝা যায়। তা আমাকে কি তোমার সেই রকম মন প্রাণহীন পাষাণী মনে হচ্ছে? তারপর নির্মল কি বলেছিল সে কথা অবশ্য বকুল জানে না, কিন্তু এত কথাই বা জানল কি করে বকুল? বকুল কি আড়ি পাততে গিয়েছিল নির্মলের ঘরে? না, তেমন অসম্ভব ঘটনা ঘটেনি। বলেছিল নির্মলই ম্লান বিষণ্ণ মুখে। নির্মলের মুখে তখন চাঁদের আলোর মতো একটা স্নিগ্ধ আলোর আভাস ফুটে উঠেছিল। নির্মল তার ওই দেবীর মতো মেয়ে বউয়ের মহিমান্বিত হৃদয়ের পরিচয়ে বিমুগ্ধ হতে শুরু করেছে। নির্মল আস্তে আস্তে তার প্রেমে পড়তে শুরু করেছে তখন। আর নির্মল যেন তাই ব্যাকুল হয়ে বকুলকে বোঝাতে চেষ্টা করেছে নির্মল কত নিরুপায়। এর থেকে যদি খুব দুষ্টু বাজি ঝগড়াটে একটা মেয়ে আমার বউ হতো, নিঃশ্বাস ফেলে বলেছিল নির্মল। বকুল হেসে ফেলেছিল। বকুল যেন তখন অনেক বড় হয়ে গিয়েছিল নির্মলের কাছে। নির্মল বিয়েটাকে ঘিরে যত সব ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো যেন বকুলকে ঠেলে হঠাৎ একদিনে একটা দশক পার করে দিয়েছিল। বকুলের বৌদিরা বলেছিল, ঢের বেহায়া মেয়ে দেখেছি বাবা, ছোট ঠাকুরঝির মতো এমনিটি আর দেখলাম না। নইলে ওর বিয়েতে নিমন্তন্ন খায়, পদ্য লিখে দেয়। বকুলের বাবা বলেছিলেন, যেতেই হবে। এত কিসের চক্ষু লজ্জা? বলি, এত কিসের চক্ষু লজ্জা? বেশ, তাই যদি হয়, অসুখ করেছে বলে বাড়িতে থাকলেই হতো, অসুখের ওপর তো কথা নেই। বকুলের দাদারা বলেছিল, কি করব, ও বাড়ির কাকা নিজেই এলেন তাই, তা নয়তো এক প্রাণীও যেতাম না, তবে ধারণা করিনি বকুল যাবে। বকুলের ভালোবাসার ইতিহাস আন্দাজে অনুমানে সকলেই জানত এবং রাগে ফুলত, আর কেবলমাত্র বড় হওয়ার অজুহাতটাকেই বড় করে তুলে ধরে তাকে শাসন করত, কিন্তু উদ্ঘাটন করেনি কেউ, খোলাখুলি বলেনি কেউ। পারুলের ব্যর্থ চেষ্টায় সব উদ্ঘাটিত করে বসল। পারুলের ব্যর্থতার পর সে চলে গেলে জ্যাঠাইমা একদিন এ বাড়িতে এসে মিষ্ট মধুর বচনে অনেক যাচ্ছে তাই করে গেলেন এবং বউদের ওপর ভার দিয়ে গেলেন পরিবারের সুনাম রক্ষার। বলে গেলেন, শাশুড়ি নেই তোমাদেরই দায়, যতদিন না বিয়ে দিতে পারছ
ননদকে চোখে চোখে রাখবার দায়িত্ব তোমাদেরই, আর স্বামী শ্বশুরকে বলে বলে বিয়েটা দিয়ে ফেলো চটপট। বয়সের তো গাছ পাথর নেই আর। সে কথা বকুলের কানে যায়নি তা নয়, সেই কথার পর যে আবার কোনো মেয়ে এ বাড়িতে যায় এ বৌদিরা ভাবতেই পারেনি। অথচ বকুল গিয়েছিল। হয়তো বকুল ওই জ্যাঠাইমাকেই ওদের বাড়ির প্রকৃত মালিক মনে করতো না, অথবা বকুল না গিয়ে থাকতে পারেনি। বিয়ে করে ফিরে নির্মলের মুখটা কেমন দেখায় দেখতে বড় বেশি বাসনা হয়েছিল, কিন্তু বকুল উদাসীন থেকেছিল, বকুল নিষ্ঠুর হয়েছিল। নির্মল যখন সেই ভোজবাড়ির গোলমালে একবার বকুলের নিতান্ত নিকটে এসে বদ্ধ গভীর গলায় ডেকেছিল, বকুল, বকুল তখন ব্যস্ত হয়ে বলেছিল, ওমা তুমি এখানে? দেখো গে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসে গেছে বোধ হয়, যাও যাও। নির্মলা আরও সন্নিকটে এসে বলেছিল, বকুল তুমি আমায় কি ভাবছো জানি না। বকুল কথা শেষ করতে দেয়নি, বলে উঠেছিল, হঠাৎ আমি তোমায় কি ভাবছি এ নিয়ে মাথা ঘামাতে বসছো কেন? আর তোমার কথা নিয়ে আমি বা ভাবতে বসবো কেন? বকুল, সব কিছুরই একটা সীমা আছে নির্মলদা, বলে চলে গিয়েছিল বকুল। আর তারপর থেকেই যতবারই নির্মল নিকটে আসবার চেষ্টা করেছে বকুল সরে গেছে। কিন্তু সেদিন ঘরে নতুন বউ ছিল। নির্মল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে যেন দেয়ালকে উদ্দেশ্য করে বলেছিল, মা বললেন মা এখন আর আসতে পারবেন না, সব কিছু দেরাজে তুলে রাখতে। বকুল নিজের জিনিসগুলো নামিয়ে রেখে বলেছিল, শুনলে তো বউ হুকুম, তাহলে রাখো তুলে, বরের একটু সাহায্য নিও বরং, বলে নির্মলের পাশ কাটিয়ে চলে গিয়েছিল। বকুলের সেই নিষ্ঠুরতা ভেবে আশ্চর্য লাগে অনামিকা দেবীর। অত নির্মম হয়েছিল কি করে সেদিন বকুল? কোন পদগৌরবেই বা? নির্মলের বউ তো বকুলের থেকে 10 গুণ সুন্দরী, তার উপর আবার অবস্থাপন্ন ঘরের মেয়ে। আর বকুল কিচ্ছু না, বকুল তো শুধু নির্মলের দেওয়া পদমর্যাদাতেই এতখানি মূল্যবান। অথচ বকুল, কিন্তু তারপর বদলে গেল বকুল। নির্মলের বিয়ের পর জ্যাঠাইমা বোধ করি নিশ্চিন্ত হয়েই কেদারবদ্রী গেলেন কিছু বান্ধবী জুটিয়ে। সেই পরম সুযোগে নির্মলের মা আর বউ এ বাড়ি ও বাড়ি এক করে তুলল। মাধুরী বউয়ের তো এই বাড়িটাই একটা বেড়াতে আসার জায়গা হলো। নির্মলের মাও যেন একটা ভারী জাঁতার তলা থেকে বেরিয়ে এসে বেঁচেছিলেন দুদিনের জন্যে। ওই মুক্তির মধ্যে মাধুরী বউ যেন বকুলকে এক নিবিড় বন্ধনে বেঁধে ফেলল। আর সেই সূত্রে নির্মলের সঙ্গে সম্পর্কটা হঠাৎ আশ্চর্য রকমের সহজ হয়ে গেল। বকুল যেন মাধুরীরই বেশি আপন হয়ে উঠল। বকুল যেন নির্মলের সঙ্গে ব্যবহারে শ্যালিকার ভূমিকা নিল, প্রখর কৌতুকময়ী মুখরা শ্যালিকা। হ্যাঁ, ওই সময়টা থেকেই একেবারে বদলে গিয়েছিল বকুল। এই কিছুদিন আগেও কি ভীরু আর লাজুক ছিল সে। সেই ভীরু কণ্ঠিত লাজুক কিশোরীর খোলস ভেঙে যেন আর একজন বেরিয়ে এসেছে, প্রখরা পূর্ণ যৌবনা, অসম সাহসিকা। নির্মল তার অসম সাহসিক কথাবার্তায় ভয় পেত, অবাক হতো, আর বোধ করি আরও বেশি আকৃষ্ট হতো। বকুল তখন ওকে ব্যঙ্গ কৌতুকের ছুরিতে বিঁধত। মাধুরী বউ সেই কৌতুকে হাসত, কৌতুক বোধ করত। কেদারবদ্রী ঘুরে এসে জ্যাঠাইমা দেখলেন সংসারের যে জায়গাটি থেকে তিনি সংসারে গিয়েছিলেন সে জায়গাটিই যেন আর নেই। যেন কে কখন তার শূন্য সিংহাসনটা কোন দিকে ঠেলে সরিয়ে রেখে নিজেদের আসর বসিয়েছে।
হয়তো এমনই হয় সংসারে, কোনো শূন্য স্থানই শূন্য থাকে না, সেখানে অন্য কিছু এসে দখল করে। নির্মলের বউ যেন জেঠ শাশুড়ির থেকে নিজের শাশুড়িকেই প্রাধান্য দেয় বেশি। পুরনো ঝি চাকরগুলো পর্যন্ত যেন আর বড়মার ভয়ে তটস্থ হয় না। কেবলমাত্র নির্মলই ছিল আগের মূর্তিতে। বড়মাই দৃশ্য দর্শনে কোমর বেঁধে আবার নূতন করে লেগেছিলেন। দুবারই শ্রীক্ষেত্র ভাবটা দূর করতে চেষ্টিত হয়েছিলেন। এ সময় মতিহারিতে বদলি হয়ে গেল নির্মল। মাধুরী বউ চলে গেল বরের সঙ্গে। হয়তো সেটাই বকুলের প্রতি তার বিধাতার আশীর্বাদ। জ্যাঠাইমা আবার নতুন করে কি কলঙ্ক তুলতেন বকুলের নামে কে জানে। কারণ একদিন বাড়ি বয়ে এসে ঝগড়া করে গেলেন তিনি। বললেন, এ যুগে আর জাত যায় না বলে কি মেয়ের বিয়ে দেবে না ঠাকুরপো? মেয়েকে বসিয়ে রাখবে? প্রবোধচন্দ্র মাথা নিচু করেছিলেন। প্রবোধচন্দ্র কিছু বলতে পারেননি। তারপর উনি চলে যাওয়ার পর সব ঝাল ঝেড়েছিলেন বকুলের ওপর। যাক ওর সব কথা, এখন আর ও নিয়ে ভাববার কিছু নেই। নির্মল তারপর অনেক দূরে চলে গেল। মতিহারির মতো নয়, অনেক অনেক দূরে। কিন্তু সে কবে? বকুল তখন কোথায়? তখন কি তার ওই বকুল নামের খোলসটার মধ্যেই আবৃত ছিল সে? না, তখন আর বকুল নামের পরিচয়টুকুর মধ্যেই নিমগ্ন ছিল না সে। ছড়িয়ে পড়েছিল আর এক নতুন নামের স্বাক্ষরে। সেই নতুন নামটার ভেলায় চড়ে বেরিয়ে এসেছিল নালা থেকে নদীতে, ডোবা থেকে সমুদ্রে। ক্রমশ সেই নতুন নামটাই পুরনো হয়ে গেছে, পরিচয়ের ওপর শক্ত খোলসের মতো এঁটে বসেছে। কিন্তু তখনও ততটা বসেনি। তখন ওই নতুন নামটার ভেলাখানা যেন নিঃশব্দে ঘাটে এসে দাঁড়িয়েছে। ও যে বকুল নামের নেহাত তুচ্ছ প্রাণীটাকে নাম খ্যাতি পরিচিতির ঘাটে ঘাটে পৌঁছে নিয়ে যাবে এমন কোনো প্রতিশ্রুতিতেও বহন করে আনেনি। বরং বেশ কিছু অপ্রীতিকর অথচ কৌতুকবহ ঘটনাই ঘটেছিল। তার মধ্যে সর্বপ্রথম ঘটনা হচ্ছে সেই নামে একটা খামের চিঠি আসা। চিঠিখানা পড়েছিল প্রবোধচন্দ্রের হাতে। কারণ প্রবোধচন্দ্র সর্বদাই বাইরের দিকের ঘরে সমাসীন থাকেন, রাত্রে ছাড়া দোতলায় ওঠেন না। সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, পথে বেরোনোও প্রায় বন্ধ। রোগী সেজে সেজেও আরও নিজের পথে নিজে কাঁটা দিয়ে রেখেছেন প্রবোধচন্দ্র। ছেলেমেয়েরা যদি কোনো সময় বলেছে, বাবা সর্বদা আপনি এই একতলার চাপা ঘরখানায় বসে থাকেন, একটুখানি বাইরে বেরিয়েও তো আসতে পারেন। প্রবোধচন্দ্র ভৎসনায় তাদের ধিক্কৃত করেছেন। বেরিয়ে বেরিয়ে আসবার ক্ষমতা থাকলে আমি সর্বদা এই কুয়োর ব্যাঙের মতো এখানে পড়ে থাকতাম? তোমরা বলবে, তবে বোঝই অপেক্ষায় আমার প্রাণ হাঁপায় না। কি করব, ভগবান যে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। তোমরা বিশ্বাস করো না, ভগবান জানছে আমার দেহের মধ্যে কি হচ্ছে। হাত পা তুলতে কাঁপে, চোখে অন্ধকার দেখি, ইত্যাদি ইত্যাদি। অতএব প্রবোধচন্দ্র ওই কুয়োর ব্যাঙের মতোই মলিন শতরঞ্জ পাতা একখানা চৌকিতেই দেহভার অর্পণ করে বসে বসে হিসেব রাখেন। কে কখন বেরোয়, কে কখন ফেরে, গোয়ালা কতটা দুধ দিয়ে যায়, ধোবা কুড়ি কাপড়ের মোটের লেনদেন করে, পিয়ন কার কার নামে কখানা চিঠি আনে। চিঠিগুলো অবশ্য সব থেকে আকর্ষণীয়। পিয়নের হাত থেকে সাগ্রহে প্রায় টেনে নিয়ে প্রবোধচন্দ্র সেগুলি বেশ কিছুক্ষণের জন্য নিজের কাছেই রাখেন। চট করে যার জিনিস তাকে ডেকে দিয়ে দেন না। এমনকি সে ব্যক্তি কোনো কারণে ঘরে এসে পড়লেও তখনকার মতো চট করে বালিশের তলায় গুঁজে রেখে দেন। কেন?
তা প্রবোধচন্দ্র নিজেও বলতে পারবেন কিনা সন্দেহ। হয়তো তার সৃষ্টিকর্তা বলতেও পারি, তবে প্রবোধচন্দ্র জানেন যে চিঠি যার নামেই আসুক, পোস্টকার্ডগুলো পড়ে ফেলা তার কর্তব্য, এবং খামের চিঠির নাম ঠিকানার অংশটুকু বারবার পড়ে পড়ে আন্দাজ করে নেওয়ার কার কাছ থেকে এসেছে এটা তিনি রীতিমতো দরকার মনে করে থাকেন। বেশিরভাগ চিঠি অবশ্য বৌমাদের বাপের বাড়ি থেকে আসে। হাতের লেখাটা অনুমান করতে ভুরু কুচকে কুচকে বারবার দেখতে থাকেন প্রবোধচন্দ্র, এবং স্মরণ করতে থাকেন এই হস্তাক্ষরের চিঠি শেষ কবে এসেছিল। তাড়াতাড়ির মধ্যে হলে মুখটা একটু বাঁকান, মনে মনে বলেন, ওহ, মেয়েদের জন্যে মন কেমন উদলে উঠছে একেবারে, নিত্য চিঠি। আর আমার আপনার লোকেরা, মেয়েরা, জামাইরা, পুত্তুরটি দিল্লি দরবারে ওই ব্যাখ্যাই করেন প্রবোধচন্দ্র। অধিষ্ঠিত যিনি, কই বুড়ো বাপ বলে মাসে একখানা পোস্টকার্ড দিয়েও তো উদ্দেশ্য করেন না তারা। দুটো পয়সার তো মোকদ্দমা। এই চিঠিগুলো যেন ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় প্রবোধের, তবু পোস্টকার্ডগুলোর একটু মাদকতা আছে, পড়ে ফেলে তার অজানিত অনেক কিছু খবর জানা হয়ে যায়। প্রবাহিত সংসারের কোনো ঘটনা তরঙ্গই তো কেউ প্রবোধচন্দ্রের কাছে এসে পৌঁছে দিয়ে যায় না। প্রবোধচন্দ্র নিজেই হেই হেই করে জিজ্ঞাসা করে করে যেটুকু সংগ্রহ করতে পারেন, এ তবু না। পরের চিঠি পড়াকে কিছুমাত্র গর্হিত বলে মনে করেন না প্রবোধচন্দ্র। বাড়ির কর্তা হিসেবে ওটুকু তার ন্যায্য দাবি বলেই মনে করেন। তবু খামের চিঠি খুলতে সাহসে কুলোয় না। বারবার নেড়ে চেড়ে অনেকক্ষণ নিজের কাছে রেখে নিয়ে অবশেষে যেন না পাচ্ছি মনেই দিয়ে দেন কেউ ঘরে এলে তার হাত দিয়ে। এই চিঠিখানা হাতে নিয়ে কিন্তু প্রবোধচন্দ্রের চক্ষু বিস্ফারিত হয়ে গেল। এ আবার কার নামের চিঠি? খামের চিঠি, এ বাড়ির ঠিকানা, অথচ মালিকের নামটা সম্পূর্ণ অজানা। তাছাড়া চিঠিটা প্রবোধচন্দ্রের কেয়ারে আসেনি। চিঠি যার জন্যেই আসুক, ঠিকানার জায়গায় জল জল অক্ষরে কেয়ার অফ প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় তো লেখা থাকবেই, যা রীতি, যা সভ্য রীতি। অথচ এই চিঠিতে সেই সুরীতি সুনীতি লঙ্ঘন করা হয়েছে। কর্তা প্রবোধচন্দ্রের কর্তৃত্বকে অস্বীকার করা হয়েছে। অন্য বাড়ির চিঠি ভুলক্রমে এসেছে, তাই বা বলা যায় কি করে? এ তো স্পষ্ট পরিষ্কার অক্ষরে লেখা আছে 13-2 রাজেন্দ্রলাল স্ট্রিট। 13-1 হচ্ছে নির্মলদের, 13-2 হচ্ছে প্রবোধচন্দ্রদের। তাহলে কেই চিঠির অধিকারিণী? তবে কি বৌমাদের কারুর পোশাকি নাম এটা, নাকি বড় বৌমার ওই যে বঞ্জিটার কদিন এসে রয়েছে তারই? কিন্তু সেই একটা বছর 10-12 নোলক পড়া মেয়ের নামে এমন খামে মোড়া চিঠি কে পাঠাবে? দুর্দমনীয় কৌতূহলে খামের মুখটায় 1 ফোঁটা জল দিয়ে টেবিলে রাখলেন প্রবোধচন্দ্র, যাতে আঠাটা ভিজে খুলে যায়। কিন্তু অদৃষ্টের পরিহাসে ঠিক সেই মুহূর্তেই বকুল এসে ঘরে ঢুকল, বাপের দুধের গ্লাস হাতে। থতমত খেয়ে চিঠিটা সরাতে ভুলে গেলেন প্রবোধচন্দ্র। আর এমনি কপালের ফের তার তদ্দণ্ডেই কিনা তার ওপর চোখ পড়ল সেই ধিঙ্গি মেয়ের, যাকে নাকি প্রবোধচন্দ্র মনে মনে রীতিমতো ভয় করে থাকেন। ভয় করার কারণ স্পষ্ট নয়, তবু করেন ভয়। আর সেই ভয়ের বশেই বকুল তখন তীক্ষ্ণ দৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, চিঠিটায় জল পড়ল কি করে বাবা? বলে বসেছিলেন প্রবোধচন্দ্র, জল নয়, ঘাম টপ করে চিঠিটার ওপর পড়ল, তাই হাওয়ায় ঘাম। বকুল হতবাক দৃষ্টিতে বাপের দিকে তাকিয়েছিলেন। তারপর শীতের অগ্রদূত হেমন্তকালের ঝাপসা ঝাপসা আকাশের দিকে তাকিয়েছিল। আর তারপর
বকুলের মুখে ফুটে উঠেছিল একটুখানি অতি সূক্ষ্ম হাসি। সেই হাসিটার বদলে একটা ঘা বেত খেলেও যেন ভালো ছিল প্রবোধচন্দ্রের। ওই জন্যেই ভয় ঢুকেছে। আগে এই হাসিটি ছিল না হারামজাদির, কিছুদিন থেকে হয়েছে। দেখলে গা শিরশির করে ওঠে, মনে হয় যেন সামনের লোকের একেবারে মনের ভিতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে। বকুল কিন্তু আর কিছু কথা বলেনি, শুধু বলেছিল, ঘাম। তারপর হাত বাড়িয়ে চিঠিটা তুলে নিতে গিয়েছিল। প্রবোধচন্দ্র যেন একটা সুযোগ পেলেন, হা হা করে উঠলেন, থাক থাক, পরের বাড়ির চিঠি, পিয়ন বেটা ভুল করে দিয়ে গেছে। কিন্তু ততক্ষণে তো তুলে নেওয়া হয়ে গেছে এবং উল্টে দেখাও হয়ে গেছে। খামের ওপর লেখা নামটার ওপর চোখ দুটো স্থির হয়ে গিয়েছিল বকুলের। তারপর বলেছিল, ভুল করে নয়, এ বাড়িরই। প্রবোধ সেই সূক্ষ্ম হাসির ঝাল ছাড়েনি। বাড়িতে তাহলে আজকাল আমার অজানিতে বাড়তি লোকও বাস করছে? বাড়তি কেউ নেই বাবা, নেই তো এই শ্রীমতী অনামিকা দেবীটি কে শুনি? বকুল মৃদু হেসে বলেছিল, আসলে কেউই নয়, অথচ তার নামেই চিঠি আসে। চমৎকার! তোমরা কি এবারে বাড়িতে রহস্যলহরী শিরিষ খুলেছ? রাখো চিঠি, আমি জানতে চাই কে এই অনামিকা দেবী। চিঠি অবশ্য রাখেনি বকুল, আরও একবার মৃদু হাসির সঙ্গে বলেছিল, বললাম তো, আসলে কেউই নয়। ওটা একটা বানানো নাম। বানানো মানে কি? প্রবোধচন্দ্র যথারীতি হাঁপানির টান ভুলে টান টান হয়ে উঠে বসেছিলেন। বানানো নামে চিঠি আসে কি করে? তাহলে প্রেমপত্র পড়বার ষড়যন্ত্র? তাই মনে হয়েছিল তখন প্রবোধচন্দ্রের, কারণ স্পষ্ট বুঝতে পেরেছিলেন ওই বানানো নামটার সঙ্গে বকুল নামের মেয়েটার কোনো যোগসূত্র আছে। সঙ্গে সঙ্গেই তার সঙ্গে মতিহারির যোগসূত্র আবিষ্কার করে বসেছিলেন তিনি। লক্ষ্মী ছাড়া মেয়ে তাহলে এই কল ফেঁদেছে? বানানো নামে চিঠি আসবে, কেউ ধরতে পারবে না। নির্ঘাত ওই চিঠির সন্ধানেই এসেছিল দুধ আনাটা ছল। রাগে ব্রহ্মাণ্ড জ্বলে গিয়েছিল প্রবোধচন্দ্রের। এই মিটমিটে পাজি চরিত্রহীন শয়তানটা এখনো আমার মেয়েটার মাথা খাচ্ছে। বিয়ে করেছিস, বিদেশে চলে গেছিস, তবু দুষ্প্রবৃত্তি যাচ্ছে না। এনভেলাপে চিঠি লিখেছিস, এত আসপদ্দা যে ক্যারপটা পর্যন্ত দেবার সৌজন্য নেই। প্রবোধচন্দ্রের অভিভাবক সত্তা, গৃহকর্তা সত্তা দুটো একসঙ্গে চাড়া দিয়ে উঠেছিল। প্রবোধচন্দ্র ধমকে উঠেছিলেন, খোলো চিঠি, দেখতে চাই আমি। দেখতে চান সে তো দেখতেই পাচ্ছি। বকুল খামখানা আবার বাপের টেবিলে ফেলে দিয়ে বলেছিল, জলে ভিজে আড়ালে খোলবার চেষ্টা করেছিলেন। এই অনামিকা দেবীর চিঠি এলে আপনি খুলেই দেখবেন বাবা। তারপর চলে গিয়েছিল ঘর থেকে। বাপের অবস্থার দিকে আর তাকিয়ে দেখে যায়নি। অথচ এই কিছুদিন আগেও বকুল বাপের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারত না। হঠাৎ এই সাহস তাকে দিল কে? এই অনামিকা দেবী, যার নামে কোনো এক কাগজের সম্পাদক চিঠি পাঠিয়েছে। আপনার গল্পটি আমাদের মনোনীত হয়েছে, আগামী সংখ্যার জন্য আরেকটি গল্প পাঠালে বাধিত হব। নাকি নির্মলের বিয়ে উপলক্ষ করে যে বকুল উদ্ঘাটিত হয়ে গিয়েছিল, সেই বকুল স্থির করেছিল পায়ের তলার মাটিটা কোথায় সেটা খুঁজে দেখতে হবে। হয়তো সেটা খুঁজেও পেয়েছিল বকুল। তাই বকুল তার খাতার একটা কোণায় কবে যেন লিখে রেখেছিল। ভয় করতে করতে এমন অদ্ভুত অভ্যাস হয়ে গেছে যে মনেই পড়ে না ভয় করার কোনো কারণ নেই, অভ্যাসটা ছাড়া দরকার। আর মনের মধ্যে কোনখানে যে লিখেছিল, নির্মলকে শেষদি ধিক্কার দেয়, কিন্তু আমি ওকে ধন্যবাদই দিই।
ওর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও আমার নৌকাখানাকে দাঁড় বেয়ে খেয়া পার করে দিতে পারিনি বলেই না সেটা স্রোতের টানে সাগরে এসে পড়েছে। তাই সাগরটা উপমা মাত্র হলেও প্রবোধচন্দ্রের সংসারে অনামিকা দেবী একটা বিস্ময়ের ঘটনা বই কি। অনামিকা দেবীর নামে সেই চিঠিখানা প্রেমপত্র না হলেও সেটা নিয়ে বাড়িতে কথা উঠেছিল কিছু। বকুলের বর্দা সেই না দেখা সম্পাদকের উদ্দেশ্যে মুচকি হেসে বলেছিল, শালুক চিনেছে গোপাল ঠাকুর। বকুলের ছোটদা, যার ডাকনাম মানু। বকুল পারুল ওকেই ছোটদা বলে। সুবল ছিল শুধুই সুবল। সে তো এখন শুধু একটা নাম, দেয়ালের একটা ছবি। সে থাকলে হয়তো ইতিহাস একটু অন্য রকম হতো। তার সেই ছোড়াটা হেসে বলেছিল, মেয়ে বলেই তাই লেখা ছেপে দিয়েছে, শুনতে পাস না? ইউনিভার্সিটিতে পর্যন্ত গোবর মাথা মেয়েগুলোকে কীরকম পাশ করিয়ে দিচ্ছে। ওই লেখা একটা ব্যাটা ছেলের নাম দিয়ে পাঠালে দেখতে স্রেফ ওয়েস্ট পেপার বাস্কেটে চলে গেছে। আর বকুলের বড় বৌদি অবাক অবাক গলায় বলেছিল, নাম ডাক হবার জন্যেই তো লোকে বই লেখে বাবা, ইচ্ছে করে নাম বদলে লেখে এ তো কখনো শুনিনি। লেখাটা যে তোমারই তা প্রমাণ হবে কি করে ভাই? এই আমি যদি এখন বলি আমি অনামিকা দেবী, বলো না আপত্তি কি? বলে হেসে চলে গিয়েছিল বকুল। বৌদি যে রীতিমতো অবিশ্বাস করেছে তা বকুল বুঝতে পেরেছিল। ইতিপূর্বেও তার লেখা ছাপা হয়েছিল, কিন্তু সে খবরটা নিতান্তই বকুলের নিজের আর নির্মলদার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বাড়িতে ধাক্কা দেয়নি। এবার ধাক্কা দিল বলেই ধাক্কা উঠল। আরও একটা ধাক্কার খবর পাঠিয়েছিল সেজদি পারুল। লিখেছিল, এদিকে তো দিব্যি এক কাণ্ড বাঁধিয়ে বসেছিস। তোর গল্প নিয়ে তো এখানে পুরুষ মহলে বেজায় সাড়া উঠেছে। নবীন ভারত পত্রিকাখানা এখানে খুব চালু কি না? তা ওনারা বলেছেন নিরুপমা দেবী, অনুরূপা দেবী, প্রভাবতী দেবী এসব তো জানি। এই নতুন দেবীটি আবার কে? এ নিঘাত কোনো মহিলার ছদ্মনামে পুরুষ। লেখার ধরন যেরকম বলিষ্ঠ, অর্থাৎ বলিষ্ঠ হওয়াটা পুরুষেরই এক চেটে। তোর বুদ্ধিমান ভগ্নিপতিটি অবশ্য লেখিকার আসল পরিচয়টা কারোর কাছে ফাঁস করে বসেননি, কিন্তু নিজে তো জানেন তিনি বিষম অপমানের জ্বালায় জ্বলছেন। কেন জানিস? তিনি নাকি ওই গল্পের ভিলেন নায়কের মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছেন। যত বোঝাচ্ছি গল্পটার নাম যখন আয়না, তখন ওর মুখোমুখি হলে তো নিজের ছায়াই দেখা যাবেই। কিন্তু নিজেকে কেন তুমি, তা কে শোনে সব সুযুক্তির কথা? বলেছেন ওনার শালী নাকি ওনাকে অপমান করতেই এমন একখানা মর্মান্তিক চরিত্র সৃষ্টি করেছেন। তখন হেসে বলতেই হলো, শালী তাহলে শালীর মতোই ব্যবহার করেছে। দেখ, তোদের অমরবাবুর সামনে গ্রাম্য ভাষা ব্যবহার করছি বলে ছি করিস নে। বাংলা ভাষা মেয়েদের সম্পর্কে যে কত উদাসীন তার প্রতি পদেই টের পাবি। মানে লিখতে যখন বসেছিস লক্ষ্য পড়বেই শালার সম্পর্কে সম্বন্ধী বড় কুটুম্ব দু একটা কথা তবু আছে, কিন্তু শালী, বড় জোর শালিকা, ছি, কোনো গুণবাচক শব্দ খোঁজ নেই। মেয়েদের জন্যে কিচ্ছু নেই। অতএব বলতে হবে মহিলা কবি, মহিলা সাহিত্যিক, মহিলা ডাক্তার ইত্যাদি ইত্যাদি। দেখিস মিলিয়ে মিলিয়ে, কাজে কাজেই শালি ছাড়া উপায় কি? তা লোকটা বলে কি না ঠিক বলেছ, যার সম্পর্ক তেমন ব্যবহার করেছে তোমার বোন। এ কথাও বললাম, তোমার ছাই বা দেখছ কেন? তুমি কি অত নিষ্ঠুর? সে সান্ত্বনায় কিচ্ছু হচ্ছে না।
যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।